আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসেল ভাই, অনেক ধন্যবাদ আবার আমাকে কল দেওয়ার জন্য। নো প্রবলেম। লাস্ট মান্থে আপনি আমাকে আগেই নক করেছিলেন, Right. আপনি জানেন আসতে পারিনি কেন। তো মেনশন করেছেন সবার কাছে, ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আর আমার কিছু কাজিনরা আজকে বসে স্পেশালি শুনছে, তারা বাংলাদেশে এসছেন আর কি, কানাডা থেকে এসছেন, সুইডেন থেকে এসছেন। তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে আমার ঘটনা শোনার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সুইডেনে যান বা কানাডায় যান, আমাদের শো কিন্তু আপনারা অবশ্যই শুনতে পারবেন পূর্তি অ্যাপ ইউজ করে, সো ডোন্ট মিস ইট। আমি তো রাসেল ভাই যে ঘটনাটা বলবো, উনি আমার একজন পরিচিত আর কি, আমার পেশেন্টের পরিচিত, নাম আজহার। তো উনি থাকেন হচ্ছেন কুড়িগ্রামে। তো আমি লাস্ট মান্থে এখানে যাই আর কি ওনার কাছে এই ঘটনাটি শোনার জন্য। প্রথমে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করলো, পরে তিনি ঘটনাটি বলেন যে রাসেল ভাই ঘটনাটি শেয়ার করবে না কিনা, কারণ এটা তো আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো 1994 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 1994 সালে উনি কুড়িগ্রাম থেকে ঢাকা আসবার পথে একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। এই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরে আপনার ওনার দুই ছেলে এবং তার ওয়াইফ ছিল গাড়িতে, ড্রাইভিং সিটে তিনি ছিলেন। তো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উনি মানে আপনার ইনজুর্ড হয়ে যান এবং হসপিটালে তার চোখ খোলে আর কি, অ্যাকর্ডিং টু হিম। তো হসপিটালে যখন তার চোখ খোলে এবং সবার সামনে সবাই তার পাশে দাঁড়িয়েছিল, তো উনি বুঝতে পারছিলেন না। এবং যতটুকু ওনার মনে পড়ে আর কি, যে সংঘর্ষটা হয়েছিল সেটা খুবই ডেঞ্জারাস ছিল এবং ওনার লেফট সাইডের পায়ের হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং লেফট সাইডটা তার প্যারালাইজড হয়ে যায়। তো এরপরে প্রায় 1 মাস হসপিটাল থাকবার পর যখন বাসায় ফেরে, তো পরিবারের সবাই যখন তাকে নিয়ে বসে, তখন তাকে জানানো হয় যে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতে তার 2 ছেলে এবং তার ওয়াইফ মারা যান। ওকে। তো উনি জিনিসটাকে পরে প্রথমে গ্রহণ করতে পারেন নাই এবং সে খুবই ক্রেজি হয়ে যায় কুড়িগ্রাম যাওয়ার জন্য, কারণ সব ওই 3 জনকেই কুড়িগ্রামে দাফন করা হয় ওনার পারিবারিক গোরস্থানে। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। তো সেই জায়গায় সে যায়, কুড়িগ্রামে যাওয়ার পরে ওই কবরস্থানের কাছে উনি অনেকক্ষণ কান্নাকাটি করে পরে কিছু বেশি দিন দেরি না করে উনি চলে আসে ঢাকায়। এরপরে রাসেল ভাই, সত্যি কথা বলতে গেলে খুব শকিং একটা ঘটনা, পরিবারের সবাই মারা গেছে, উনি একা বেঁচে আছে। আমার কাছে লাগতে থাকে যে আমাকে কেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলো। তো এরকম যাওয়ার পরে প্রায় 1-2 বছর যাওয়ার পর 1997 ঘটনা বলছি, সেদিন প্রচন্ড গরম এবং ইলেকট্রিসিটি সকাল থেকে ফ্লাকচুয়েট করছে। তো ওনার ভাষ্য মতে উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, বারান্দায় হুইল চেয়ারে বসেছিলেন এবং স্মোক করছিলেন। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায় এবং ওনার সাথে, যেহেতু ওনার লেফট সাইডের একটা পোর্শন কেটে ফেলা হয় এবং ওটা প্যারালাইজড, তার সাথে একজন লোক রাখা হয়, পরিবার থেকে একজন লোক সবসময়ের জন্য। সবসময়ের জন্য ওনার সাথে একটা ছেলে থাকে আর কি। তো সেই ছেলেটাকে সে মোমবাতি আনতে পাঠিয়ে দেয়, বাসে মোমবাতি ছিল না। তো মোমবাতি আনতে পাঠিয়ে দেওয়ার পরে উনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ করে স্মোক করতে করতে হঠাৎ করে উনি একটা শব্দ পান। শব্দটা এরকম, বাবা। তো উনি প্রথমে জিনিসটা এত খেয়ালও করেনি, চারপাশে এত শোরগোল, কারেন্ট চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তো আবারও 5 থেকে 10 সেকেন্ড পরে ওই সাউন্ডটা আবার আসতো তার কাছে, বাবা। এবং তার সাউন্ডটা এরকম পাচ্ছিল যে তার দ্বিতীয় ছেলে, যে ছোট ছেলে আবরার, তার কাছ থেকে সাউন্ডটা পাচ্ছে। সে তো জিনিসটা একটু অন্যভাবে নিয়ে পেছনে তাকায় এবং তাকানোর পর আসল ভাই একদম ঘুরে অন্ধকার, বাসায় কোনো কিছুই নাই, মোমবাতি আনতে পাঠিয়ে ছেলেটাকে। এর মধ্যে সে একজন ওই একটা আভা দেখতে পেল। আভাটা কি, উনি দেখতে পাচ্ছ না, ছোট ছেলেটা ওনার সামনে দাঁড়িয়েছে, ক্লিয়ার করে বলি, একদম পরিষ্কার, জল করছে ছেলেটা। এবং সত্যি কথা বলতে নাক থেকে মুখ ছোট পর্যন্ত ওই পর্যন্ত পুরো ক্লিয়ার একদম, যেটা আবরারের ফেস। ওর পেছনে পেছনে হুইল চেয়ার টেনে কোনো রকমে ডাইনিং স্পেস আগাতেই উনি একটা শব্দ পায়। শব্দটাতে প্রপারলি উনি কিছু দেখতে না পেলেও একটা সাউন্ড স্পষ্ট শুনতে পায়, তুমি আসছো। এবং সাউন্ডটা তুমি আসছো এটা বলার পরে গ্লাসে পানি ঢালার সাউন্ডটা এবং পানিটা যে কেউ ঢালছে এটা সে উনি ওখানে থেকে বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে বাসায় কেউ ছিল না উনি ছাড়া।
তো এরপরে উনি সেন্স হারিয়ে ফেলে এবং যখন তার সেন্স ফেরে তখন দেখে যে একজন তাকে ধাক্কাচ্ছে। তো ওই ছেলেটাই ধাক্কাচ্ছিল তার সাথে যে থাকে। তো খালু আপনি তো অনেকক্ষণ ধরে পড়েছিলেন, তার 2 ঘন্টা আপনাকে ডাকাডাকি করেও পারি নাই, এখন ফুপুকে নিয়ে আসছি। তো ওনার বোন ওনাকে আসে পরে নর্মাল করে। নর্মাল করার পরে উনি বলে যে আমি একজন হুজুরের সাথে দেখা করব হঠাৎ আচ্ছা। করে। তো বোন জিনিসটাকে প্রথমে নর্মালি নেয় না। তো উনি জিজ্ঞেস করে কেন, বারবার জিজ্ঞেস করে কেন। তখন সে বোনকে এই ঘটনাটা বলেনি যেটা সে ফেস করেছে। আচ্ছা। তো হুজুরের কাছে যাওয়া পর হুজুর বলে আচ্ছা আপনি কবরটা জিয়ারত করেন না কতদিন হলো? বলে প্রায় 3 বছর। বলে এক কাজ করেন, আপনি কবরটা জিয়ারত করে ফেলেন এবং কবরের সামনে মানে একটা হুজুর নিয়ে একটু দোয়া পড়ে আসেন। আচ্ছা। তো সে কুড়িগ্রাম যথারীতি যায় এবং ব্যাক করে ওই কবরের পাশে দোয়া পড়ে এবং দোয়া পড়ানোর পরে ওই যে হুইল চেয়ারটা ধরে যে ছিল ছেলেটা ওকে বলে তুই 10 মিনিট পরে আয়। ও কবরের পাশে মানে পাশে দাঁড়িয়ে আর কি দোয়া পড়ছিলেন আর কি। হুম হুম। তো এর মধ্যে ওই আশেপাশে কেউ ছিল না, হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বাবা। তো উনি প্রথমে জিনিসটা আগের যেহেতু আগে একটা অপারেশন সাথে ঘটেছে সে এবার ভালো করে শোনার চেষ্টা করছে সাউন্ডটা কোথা থেকে আসবে। আবার আসলো, বাবা পেছনে। তো উনি ঘাড় পেছনে তাকালো, ওনার হুইল চেয়ারটা ধরে আছে ওনার ছোট ছেলেটা, ওনার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখে উনি অনেক জোরে চিৎকার করে এবং চিৎকার করে এই সবুজ ছেলেটাকে ডেকে নিয়ে আসে। বলে আমি এখানে আর এক মাত্র থাকবো না, 1 মিনিটও থাকবো না, আমাকে ঢাকায় নিয়ে ব্যবস্থা কর। পরে ওনাকে ঢাকায় নিয়ে আসে। রাসেল ভাই সত্যি কথা ওই 1-2 বছরে ওনার সাথে কোনো কিছুই ঘটে নাই। হুম হুম। এখন যেটা বলবো সেটা হচ্ছে মানে আরো বেশি কষ্টদায়ক। হুম হুম। তো 1999 সালের ঘটনা। রাত তখন প্রায় 1টা বাজে। হুম হুম।